আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের একটা সুখবর দিয়ে নিই, সেটা হলো কি যে এই যে এসএসসি কেমিস্ট্রির পুরো বইটা আছে না, এই পুরো বইয়ে যে চ্যাপ্টার আছে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা এই সৃজনশীল প্রশ্ন এবং বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। এবং কোন কোন টপিকগুলো থেকে আপনাদের এই সৃজনশীল প্রশ্নগুলো আসে এবং কোন কোন টপিকগুলোর দিকে লক্ষ্য রাখলে আপনারা খুব সহজেই এই সৃজনশীল প্রশ্নগুলো বা বোর্ড প্রশ্নগুলোর উত্তর আপনারা করতে পারবেন, এগুলো সম্পূর্ণভাবে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। তো আমি তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করব। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। দেখেন, এই সৃজনশীল প্রশ্নগুলো এমনভাবে সাজানো আছে, আপনি যদি এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারেন তাহলে সবগুলোই আপনারা অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকে প্রশ্নটার উত্তর করা যাক। তো দেখেন, এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2015-তে। তো আপনাকে বলা হয়েছে কি যে দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সহ প্রতীক নিচে দেওয়া হলো, তাই না? একটা দেওয়া আছে যে এ, এখানে দেওয়া আছে 26, বি দেওয়া আছে এখানে 29। এখানে কিন্তু আপনাকে বলা আছে যে এ ও বি প্রতীকী অর্থে কোনো মৌলের প্রতীক নয়। তার মানে এই যে এ আর বি এগুলো কিন্তু কোনো প্রতীক নয়, আপনাকে বোঝানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো দেখেন, এইখান থেকে আপনাকে প্রথম প্রশ্ন করা হয়েছে ক নাম্বারে সমাণু কি, খ নাম্বারে উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও, আর গ নাম্বারে বলা হয়েছে যে উদ্দীপকের দ্বিতীয় মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো, আর ঘ নাম্বারে বলা হয়েছে কি যে প্রথম মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে এর যোজনী ব্যাখ্যা করো। দেখেন, প্রথমত আপনাকে ওই প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে এবং খুব সহজভাবে বুঝতে হবে যে আপনাকে বোঝানো হচ্ছেটা কি। দেখেন, আমাদের মূল টার্গেট কিন্তু ক খ বোঝানো না, আমাদের মূল টার্গেট হলো কি এই যে গ ঘগুলো কিভাবে হচ্ছে এটা বোঝানো। তারপর আপনাদের একটু বলে দেই। তো আমরা কিন্তু জানি, দেখেন এই সমাণুটা কি, সমাণু কাকে বলে এটা কিন্তু আমরা জানি। সেটা হলো কি, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মটা কি হয়, একটু ভিন্ন হয়, তাদেরকেই কিন্তু পরস্পরের সমাণু বলা হয়। আমি আরেকবার বলি, সেটা কি বললাম, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মটা কি হয়, একটু ভিন্ন হয়, তাদেরকেই বলা হয় পরস্পরের সমাণু, তাই না? তো এখন ক নাম্বার উত্তর করা শেষ হইল। এখন দেখতে পাচ্ছি খ নাম্বারটা, উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও। দেখেন, আমি এই যে আইসোটোপ নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়েছি, চাইলে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন। তারপর আপনাদের বলে দেই আইসোটোপ কাকে বলে। যে একই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই কিন্তু বলা হয় পরস্পরের আইসোটোপ। আমি আরেকবার বলতেছি, একই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই বলা হয় কি পরস্পরের আইসোটোপ। তো আমি একটা উদাহরণ দিই। দেখেন, ধরুন এখানে একটা হাইড্রোজেন লিখলাম, এখানেও একটা হাইড্রোজেন লিখলাম, এখানেও একটা হাইড্রোজেন লিখলাম। তো আমরা সংজ্ঞার ভিতর কিন্তু বলেছি তাদের ভর সংখ্যা কি ভিন্ন। তাহলে ভর সংখ্যা কোথায় থাকে বলেন তো? ভর সংখ্যা কিন্তু থাকে উপরে। তার মানে এখানে 1, এখানে 2, এখানে 3। কিন্তু তারপরে সংখ্যার ভিতরে একটা জিনিস বলেছি, সেটা কি তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান। তা পারমাণবিক সংখ্যা কোথায় থাকে? নিচে, তাই না? ধরেন এখানে 1 1 1। এই যে উদাহরণটা দিলাম, এটাই কিন্তু হলো আমাদের কি আইসোটোপের উদাহরণ। তাহলে খ নাম্বার প্রশ্ন আপনি কিভাবে লিখবেন? প্রথমে আপনি আইসোটোপের সংজ্ঞাটা দিবেন, তারপর যেহেতু উদাহরণ দিতে বলছে আপনি এই উদাহরণটা দিয়ে দিবেন, তাহলে আপনি একদম ফুল 2 নাম্বারই পাবেন ইনশাল্লাহ। আশা করছি আপনারা এটাও বুঝতে পারছেন। তো এখন দেখেন, আমাদের কিন্তু ক আর খ নাম্বার ব্যাখ্যা করার মূল উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আসলে এই গ ঘটা কিভাবে হচ্ছে এটা ব্যাখ্যা করা। তো চলুন এটা একটু ব্যাখ্যা করা যাক। তো এখন দেখেন, গ নম্বর প্রশ্নে আপনাকে বলা হয়েছে যে উদ্দীপকের দ্বিতীয় মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো। তো চলুন তো দেখা যাক যে দ্বিতীয় মৌলটা আসলে কি, তাই না? গ নম্বরের অ্যান্সার একটু আমরা করার চেষ্টা করি। তো দেখেন, আপনাকে এখানে দেওয়া আছে যে বি হলো সেই দ্বিতীয় মৌলটা, কিন্তু এখানে দেওয়া আছে 29। তো এখন দেখেন তো বি কিন্তু আসলে কোনো মৌল না, আপনাকে এই বি মৌলটা আসলে কি সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন, তা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখেন, আমরা কিন্তু জানি যে এখানে বির হলো পারমাণবিক সংখ্যা 29 দেওয়া আছে। তাহলে কোন একটা মৌলের যদি পারমাণবিক সংখ্যা আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা বলতেই পারবো সেই মৌলটার নামটা কি, তাই না? হ্যাঁ। তো যেহেতু বি এর পারমাণবিক সংখ্যা 29, তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই মৌলটার নাম হলো কি কপার, তাই না? আমরা কিন্তু পর্যায় সারণীতে দেখে আমরা বুঝতে পারবো। তাহলে এই বি মৌলটার নামটা কি? কপার। তো এখন আপনি আসলে এই গ নাম্বার প্রশ্নটা শুরু করবেন কিভাবে?
তো দেখেন আপনি শুরু করার সময় খুবই সতর্ক থাকবেন। দেখেন প্রথমত আপনাকে কিন্তু দ্বিতীয় মৌলটা কিন্তু চেনা নাই আপনার, এই জন্য প্রথমে আপনি বলবেন যে বি মৌলটার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 29, আর আমরা বুঝতে পারি যে 29 হইলে সেই মৌলটা হবে কি কপার। আপনি এরকম কপারকে আইডেন্টিফাই করলেন, শেষ, প্রথম স্টেপ আপনার শেষ হলো। এখন আপনাকে বলেছে কি যে এই ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। তো এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করার আগে আপনি একটা চেষ্টা করবেন যে এই কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা লেখার জন্য বা ব্যাখ্যা করার জন্য। নর্মাল যে ইলেকট্রন বিন্যাসটা সবসময় সব মৌলই দেয়, তো একটু সেটা ব্যাখ্যা করা যাক। প্রথমে আপনি লিখবেন যে কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করার পর আপনি একটু করার চেষ্টা করেন। আপনি তো জানেন যে ইলেকট্রন বিন্যাস আশা করছি পারেন, 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে হলো 3d, এখানে হলো 4s। আমরা কিন্তু জানি যে এই 3d এবং 4s এর ভেতর থেকে 4s এর আগে ইলেকট্রন যায়, এর কারণ এখানে হলো n+l এর মানটা কিন্তু কম। তো সেই হিসেবে এখানে গেল 2টা ইলেকট্রন, তাহলে 18 এই পর্যন্ত চলে গেছে, 18 দিয়ে 20, আরও বাদ আছে কয়টা, 9টা ইলেকট্রন, এই জন্য এখানে গেল 9টা। তো এইরকম কিন্তু কপার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেওয়ার কথা, বা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসকে এরকমই কিন্তু হয়। কিন্তু আমাকে কিন্তু প্রশ্নে বলা আছে যে এটা কিন্তু এই যে কপার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেয় না, একটু ব্যতিক্রম দেয়। তো আসলে ব্যতিক্রম কেন দিচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। লক্ষ্য রাখবেন আমাদের যে এই যে S-P-D-F যেগুলো আমরা লিখি না, S-P-D-F এগুলো লিখতেছেন যে উপশক্তির স্তরগুলো, দেখেন এরা হলো পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল বা অধিক স্টেবল বা অধিক সুস্থিতি। সেটা পরিপূর্ণ মানে কি, দেখেন এসে কিন্তু 2টা ইলেকট্রন থাকে, পিতে 6টা ইলেকট্রন থাকে, ডিতে 10টা ইলেকট্রন থাকে, এফে 14টা ইলেকট্রন থাকে। এই যে এই অবস্থাতে তারা অধিক স্থিতিশীল এবং অর্ধপরিপূর্ণ। অর্ধপরিপূর্ণ মানে কি, এই যে ইলেকট্রনগুলোর অর্ধেক হবে, দেখেন এসে যেহেতু 2টা থাকে এর 1টা, পিতে 6টা থাকে এর 3টা, ডিতে 10টা আছে এর 5টা, এবং এফে 14টা আছে এর 7টা। এই অবস্থাতে এই অরবিটালগুলো অধিক স্থিতিশীল বা অধিক স্টেবল, ঠিক আছে। তো দেখেন এই কাহিনীটা এখানে হয় যে প্রত্যেকটা মৌলই কিন্তু চায় যে তারা স্থিতিশীলতা অর্জন করার জন্য বা স্টেবল হওয়ার জন্য। তো এই কপারও চাচ্ছে সেই স্থিতিশীল হবে। তো এখন কপার যদি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দিতে চায় সেই ক্ষেত্রে কি করতে হবে তাকে, দেখেন তখন এই যে দেখেন 3d এবং 4s এর দিকে একটু লক্ষ্য করেন। 3d এখন 4s কে বলতেছে, ভাই 4s তুমি যদি আমাকে একটা ইলেকট্রন দাও তাহলে আমি পরিপূর্ণ হয়ে যাচ্ছি, তাহলে আমরা অধিক স্থিতিশীল অর্জন করতে পারতেছি, আমাকে একটা ইলেকট্রন দাও না কেন। তখন এই 4s কি করে, একটা ইলেকট্রন এই 3d কে দিয়ে দেয়। কেন দিয়ে দিল, সেই স্থিতিশীলতা অর্জন করার জন্য দিচ্ছে। সেই ক্ষেত্রে যেটা হয় দেখেন, এখন যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আপনি একটু লিখবেন, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সেটা হলো কি, দেখেন কপার 29, দেখেন এই পর্যন্ত কিন্তু একদম একই থাকবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। কি হলো, এই 3d বলতেছে ভাই আমাকে একটা ইলেকট্রন দিয়ে দাও। সেই ক্ষেত্রে 3d এই যে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে 10টা হয়ে গেল, আর s হয়ে গেল কি একটা, তাই না। এই যে ইলেকট্রন বিন্যাসটা দিল এটাই কিন্তু আমাদের সেই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার, আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এর মূল কাহিনী কি হলো, যে কপার চাচ্ছে সেই স্থিতিশীলতা অর্জন করার জন্য এই 4s থেকে একটা ইলেকট্রন 3d তে সে প্রবেশ করলো, ফলে যেটা হলো এই 3d 10 হয়ে গেল, 4s 1 হয়ে গেল। তার মানে এই কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দিল। এর মূল কারণ কি, এর মূল কারণ হলো স্থিতিশীলতা অর্জন করার জন্য। ক্লিয়ার। তো আপনি এরকম ব্যাখ্যাটা দিবেন, দেওয়ার পর পরিশেষে আপনি লিখবেন যে কপার একটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। আশা করছি আপনারা এই ঘ নাম্বারে একদম ফুল নাম্বারটা আপনারা পাবেন। তো এখন আমরা একটু দেখি যে ঘ নাম্বারে আমাদের কি বলেছে। ঘ নাম্বার প্রশ্নটা একটু উত্তর করার চেষ্টা করি। দেখেন ঘ নাম্বারে আপনাকে কি বলেছে, যে প্রথম মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে এর যোজনী ব্যাখ্যা করো। ঠিক একইভাবে এখন লক্ষ্য করেন, আপনি কিন্তু প্রথম মৌলটা কি সেটা কিন্তু আপনি জানেন না, সেটাকে আগে প্রথমেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখেন প্রথম মৌলটা কি দেওয়া আছে, এ হলো প্রথম মৌল, এখানে দেওয়া আছে 26। তাহলে বলেন তো পর্যায় সারণীতে 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি? আপনারা কিন্তু সবাই জানেন, সেটা কি বলেন, সেটা হলো আয়রন। আমরা কিন্তু অনেকেই জানি। তার মানে আপনি প্রথমেই লেখা শুরু করবেন এইভাবে, যেহেতু এর পারমাণবিক সংখ্যা 26 দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ মৌলটি হলো কি আয়রন, তাই না।
এই ক্ষেত্রে লিখলাম কি আয়রন। আপনারা কিন্তু অনেকেই জানেন যে আয়রন কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আয়রনের যোজনী 3ও হয় 2ও হয়। কি হয়? আয়রনের যোজনী 2ও হয় 3ও হয়, এই দুইটা কিন্তু যোজনী হয়। এখন আপনাকে বলা হয়েছে যে এই যে যোজনীটা ব্যাখ্যা করতে, তার মানে এর যোজনী কখন 2 হবে কখন 3 হবে এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো এটা নিয়ে কিন্তু আমি ভিডিও একটা আপলোড দিয়েছি যে আয়রনের পরিবর্তনশীল যোজনী কিভাবে প্রদর্শন করে এবং কেন প্রদর্শন করে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই এখান থেকে দেখে নিন। তারপরে আপনাদের এখন তো বোঝাবোই আমি, এটাও দেখেন। তো দেখেন প্রথমতই আপনি একটু এই আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু করে নেবেন। সেক্ষেত্রে কি দেখেন 1s2 2s2 2p6 3s2 3p6 এইখানে হলো 3d, এখানে হলো 4s। আমরা জানি 3 এর আগে 4s ইলেকট্রন যাবে। তো এই পর্যন্ত 18টা ইলেকট্রন চলে গেছে, এখানে গেল 2টা, তাহলে 20টা হলো। আর যেহেতু ইলেকট্রন আছে 26টা, তার মানে আরো 6টা ইলেকট্রন থাকলো, সেটা এখানে প্রবেশ করলো। এরকম ইলেকট্রন বিন্যাস দেয়। তো আমরা কিন্তু জানি যে Fe বা আয়রন এটা কিন্তু একটা ধাতু, তারা কিন্তু আয়নিক বন্ধনে অংশগ্রহণ করে। তো তখন কি হয়? আয়নিক বন্ধনে যখন তারা অংশগ্রহণ করে তখন কিন্তু তারা ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে না? ইলেকট্রন কিন্তু ছেড়ে দেয়। তারা কেন ছেড়ে দিচ্ছে সেটার এখন ব্যাখ্যাটা একটু দেই। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আয়রন তার সর্বশেষ কক্ষপথ কোনটা বলেন তো? সর্বশেষ কক্ষপথ কিন্তু এই যে 4s, এই হলো 4s, তাই না? তো মজার বিষয় লক্ষ্য করুন যে এই আয়রন সে চাচ্ছে তার সর্বশেষ ইলেকট্রন থেকে প্রথমে এই 2টা ইলেকট্রন সে ছেড়ে দেবে। কি করবে? সে 2টা ইলেকট্রন ছেড়ে দেবে। কেন ছেড়ে দেবে? সে ওই যে বললাম বন্ধনে অংশগ্রহণ করবে। বন্ধনে অংশগ্রহণ করার জন্য তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন সে ছেড়ে দেবে, ঠিক আছে? তো এখন সে যদি তার 4s থেকে 2টা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে কি হবে বলেন তো? আমরা কিন্তু জানি তখন তার ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় কিন্তু এইরকম Fe26 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এবং এই যে দেখেন 4s থেকে 2টা ইলেকট্রন কিন্তু সে ছেড়ে দিচ্ছে। যখন সে 2টা ইলেকট্রন 4s থেকে ছেড়ে দেবে তার মানে কিন্তু এখানে আর এটা থাকবে না, এরকম কিন্তু 4sটা কিন্তু মিশে যাচ্ছে। তখন যেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এখানে এইরকম দেখবেন আয়রনের মাথার উপরে কিন্তু এরকম +2 চার্জ দেই। আসলে এই +2 চার্জ দেওয়ার উদ্দেশ্যটা কি? এই +2 চার্জ দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো কি আমরা বুঝতে পারতেছি এই 2 চার্জ দ্বারা বোঝাচ্ছে যে আয়রন 2টা ইলেকট্রন অলরেডি ছেড়ে দিছে। যখন বন্ধন গঠন করার জন্য আয়রন 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে এই সময় আয়রনের যোজনী কত জানেন? এই সময় আয়রনের যোজনী হলো যোজনী 2, ঠিক আছে? তার মানে সে যেহেতু 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বন্ধন গঠন করার জন্য, সেই জন্য এই সময় আয়রনের যোজনী কত হচ্ছে? 2। এটা খুব সহজ, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু এখন আসি যে আয়রন যোজনী আবার 3ও কেন প্রদর্শন করতেছে? আমরা কিন্তু জানি 3ও হয় এর যোজনী। কিভাবে হচ্ছে এটা একটু লক্ষ্য করেন। দেখেন Fe26, দেখেন আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা মৌলই কিন্তু চায় তারা স্থিতিশীলতা অর্জন করার জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য, তাই না? তো এখন লক্ষ্য করুন আমরা একটু আগে বলেছিলাম পরিপূর্ণ অরবিটাল এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্টেবল বা অধিক স্থিতিশীল। তো এখন দেখেন তো এই যে 3D এর দিকে যদি এখন লক্ষ্য করি, যখন সে আয়রন 2টা ইলেকট্রন অলরেডি ছেড়ে দিছে, দেওয়ার পর তার 3D অর্থাৎ সর্বশেষ কক্ষপথের যদি একটু লক্ষ্য করি তখন দেখেন এখানে কিন্তু 3D আছে। 2টা ইলেকট্রন কয়টা আছে দেখেন তো? 6টা না? তো দেখেন আমরা কি বলেছিলাম যে পরিপূর্ণ অরবিটালগুলো কিন্তু অধিক স্টেবল। আমরা কিন্তু জানি ডিতে যদি 5টা ইলেকট্রন থাকে সেটা হবে ডির অর্ধপরিপূর্ণ অরবিটাল, তার মানে সেটা হবে অধিক স্থিতিশীল, তাই না? তো সেই ক্ষেত্রেই এই আয়রন অধিক স্থিতিশীল হওয়ার জন্য সে কি করে? তার 3d6 থেকে আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয়। কি করে? আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ায় দেখেন 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এই যে 3d6 আছে এখান থেকে আরেকটা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন হবে কয়টা? 5টা। ফলে এখানে কি হবে? আগে ছিল 2+, মানে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেজন্য 2+, যেহেতু আরেকটা ইলেকট্রন ছাড়লো তার মানে এখানে কি হবে? 3+, তাই না? 3+ হয়ে গেল। এখন দেখেন এরকম হইল। তো যখন সে 3টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বন্ধন গঠন করার জন্য, তার মানে এই সময় এর যোজনী কত হবে বলেন তো? এই সময় এর যোজনী হবে
যোজনী হবে 3। তাহলে 3 যোজনী কেন দিল? 3 যোজনী এই কারণে দিল, সে বলতিছে সে যদি আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে অধিক স্থিতিশীল হবে, আর স্থিতিশীলতা অর্জন করার জন্যই সে আরেকটা ইলেকট্রন ছেড়ে দিল, ফলে তার যোজনী কত হলো? 3। ক্লিয়ার? তার মানে দেখেন আপনাকে কিন্তু প্রশ্নে বলা ছিল যে প্রথম মৌলটি ইলেকট্রন বিন্যাস লিখে এর যোজনী ব্যাখ্যা করো। আপনি কিন্তু এর যোজনীটা ব্যাখ্যা করলেন। তো প্রথমে আপনি কি লিখবেন? যে প্রথমেই লিখবেন যে প্রথম মৌলটার নাম হলো আয়রন Fe। আপনি তার ইলেকট্রন বিন্যাসটা একটু করে নেবেন। নেওয়ার পর আপনি কি বলবেন? যে সে তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিল, ফলে এই সময় তাদের যোজনী হলো কত? 2। এবং সেই স্থিতিশীলতা অর্জন করার জন্য সে সর্বশেষ কক্ষপথ থেকে আরো একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ফলে তার যোজনী হচ্ছে কি? 3। ক্লিয়ার? তার মানে আপনি কিন্তু ব্যাখ্যাটা করলেন। তো তারপর একটা বলে দিই, দেখেন এই যে আয়রনের কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এটা নিয়ে খুব ডিটেলসে একটা ভিডিও আপলোড দিয়েছি, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই এখান থেকে দেখে নেবেন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো দেখেন, আশা করছি আপনারা এই প্রশ্নটা বুঝতে পারছেন। তখন আপনি পরিশেষে বলবেন যে আয়রনের হলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কখন এর যোজনী 2 হয়, কখন এর যোজনী 3 হয়। এইভাবে যদি আপনি প্রশ্নগুলো একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে লিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফুল মার্ক পাবেন। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আর হ্যাঁ, বলে দেই, আপনাদের যে কোনো ধরনের যদি বোর্ড প্রশ্ন বা যে কোনো ধরনের যদি কোশ্চেন থাকে, সেটা অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক পেজেও জানাতে পারেন, বা গ্রুপেও জানাতে পারেন। আমরা ওইখান থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।